ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পিকেটি ইংলিশ মেন্টর। আজকে আমরা এসএসসি পরীক্ষায় 2025 সালে ঢাকা বোর্ডে এসেছে সেই রাইট ফর্ম ভার্বের বোর্ড কোয়েশনটি আজকে সমাধান করব। চলো শুরু করি। প্রথমে আমরা দেখেন এই বক্সে যে কিওয়ার্ডগুলো দেওয়া থাকে। ডেলিভার সরবরাহ করা বা প্রদান করা, টেক নেওয়া, স্টার্ট শুরু করা, প্রিসাইড সভাপতিত্ব করা, বি হওয়া, অ্যাডভাইস উপদেশ দেওয়া, ডেকোরেট সাজানো, বিগিন শুরু করা, কাম আসা, রিড পড়া। আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরেমনি ড্যাশ অফ ইয়েস্টারডে। তো আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ড্যাশ। তাহলে এখানে গতকাল ড্যাশ মানে গতকাল ড্যাশ, তো কি হয়েছিল বা কি কি হবে এখানে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। মানে রাইট ফর্ম ভার্বসের মধ্যে তোমাকে প্রথম কি করতে হবে, এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে বুঝতে হবে যে কোন শব্দটা হবে, কোন ভার্বটা হবে, তারপর তুমি ওইটা সঠিক ফর্মটা নিয়ে চিন্তা করবা। বাট আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই শূন্যস্থানে কোন ভার্বটা হবে, এটা হচ্ছে ফার্স্ট অফ অল। ঠিক আছে? তো এটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা বাক্যকেই ব্যাকগ্রাউন্ডের প্রত্যেকটা বাক্যের বাংলা বুঝতে হবে ব্যাকগ্রাউন্ডে, না হলে কিন্তু তুমি এটা বুঝবা না। সো আমরা যদি এটা বাক্যটা অনুবাদ করতে চাই তাহলে হবে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরেমনি ড্যাশ অফ ইয়েস্টারডে, যে গতকাল আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ড্যাশ। তাইলে আমি যদি বলি শুরু হয়েছিল বা শুরু হলো বা সংগঠিত হলো, এই কথাগুলো চাই, তাই না? তো এখন আমরা নর্মালি চিন্তা করব এখানে বিগিন আছে শুরু করা, স্টার্ট আছে শুরু করা। সো এইটা নর্মালি চিন্তা করব, কিন্তু না ভাই থামো, এখানে এখানে একটু বোঝার বিষয় আছে। দেখো সাথে কিন্তু একটা অফ প্রিপোজিশন আছে, তো এইটা কিন্তু ঝামেলা। সো এইটার সাথে স্টার্ট অফ এবং বিগিন অফ এই দুইটা কথা যায় না। স্টার্ট অফ যায়, বিগিন যায় না। সো এখানে স্টার্ট অফ শুরু করা, কাম অফ সংগঠিত হওয়া। সো এখন তুমি যদি চিন্তা করো বিগিন কিন্তু বাদ পড়ে গেল, অফ যেহেতু আছে তাহলে স্টার্ট অফ হবে, না হলে কাম অফ হবে। যদি তুমি বলো সংগঠিত হলো, সংগঠিত হয় তাহলে কাম অফ, আর যদি বলে শুরু হয় বা শুরু হলো তাহলে স্টার্ট অফ। এখন আমার মতে এখানে সংগঠিত হয় কথাটা অনেক সুন্দর, সেই জন্য আমরা কাম অফ ইউজ করব। এখন আমরা তো জানি এখানে কাম শব্দটা হয়েছে বা কাম ভার্বটা হবে। এখন কিন্তু আমাদেরকে এই কামের সঠিক ফর্মটা এখানে লিখতে হবে। যে দেখো এখানে ইয়েস্টারডে শব্দটা আছে, তো আমার একটা রাইট ফর্ম ভার্বসের মধ্যে একটা নিয়ম আছে। সেই নিয়মটা হলো যদি বাক্যে ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, হ্যাঁ লং সিন্স, লং বিফোর, সিন্স বিফোর, এরকম যদি কথাগুলো থাকে, লাস্ট, লাস্ট নাইট, হ্যাঁ প্রিভিয়াস, লাস্ট ডে, এরকম কথা যদি থাকে তাহলে সেই বাক্যটা কিন্তু ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে হয়। সো এই বাক্যটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে হবে। তো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স মানে হচ্ছে ভার্বের বি টু, মানে ভার্বের ফার্স্ট ফর্ম। তো কামের বি টু কি? কেম। আমরা জানি কাম, কেম, কাম। সো এখানে কেম হবে। বুঝতে পেরেছো আশা করি। আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরেমনি কেম অফ ইয়েস্টারডে। আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুরু হয়েছিল বা সংগঠিত হয়েছিল বা সংগঠিত হলো। উই ডেকোরেটেড, সরি এখানে ডেকোরেট কথাটা আমরা পরে বলি, আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, আমরা আমাদের স্কুল ক্যাম্পাসটা খুব সুন্দরভাবে ড্যাশ। তাহলে এখানে কি হবে? সাজিয়েছিলাম, তাহলে ডেকোরেট কথাটা হবে, তাই না? ডেকোরেট সাজানো। তো এখন ডেকোরেট কথাটা হবে, তো যেহেতু এটা ফার্স্ট, আমরা জানি যে যদি কোনো কিছু নর্মালি আমরা বর্ণনা করি, প্রেজেন্টে হলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, আর অতীত হলে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স। সো এটা অতীতের কোনো বর্ণনা বোঝাচ্ছে, নর্মালি আমরা কোনো কিছু বর্ণনা করতে, সো এটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে ডেকোরেট কথার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টে যদি আমরা নিই ডেকোরেট কথাটাকে বি টু হবে, তাহলে ডেকোরেটেড অথবা ফার্স্ট ফর্ম বা বি টু বলি আর কি আমরা এটাকে। ঠিক আছে? তাহলে ডেকোরেটেড। তো উই ডেকোরেটেড আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, আমরা আমাদের স্কুল ক্যাম্পাসটাকে সুন্দরভাবে সাজিয়েছিলাম বা সাজালাম। ওকে। দ্য সিরেমনি ড্যাশ অ্যাট 3 PM, অনুষ্ঠানটি বিকাল 3টায় ড্যাশ। তো বিকাল 3টায় শুরু হলো বা শুরু হয়েছিল। এই ক্ষেত্রে আমরা স্টার্ট, বিগিন যে কোনো একটা ইউজ করতে পারি। স্টার্ট তো শুরু করা, শুরু হওয়া, বিঘ্ন তো শুরু করা, শুরু হওয়া। সো অনুষ্ঠানটি শুরু হলো, তাহলে বিগিন অথবা স্টার্ট। যদি আমরা এখানে স্টার্ট দেই তাহলে
এটা ফার্স্ট ফর্মে যাবে, কারণ এটাও তো বর্ণনা বোঝাচ্ছে, মানে অতীতের কোনো কিছু নর্মালি বর্ণনা করা হলে সেটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স হবে। তাহলে সাবজেক্ট প্লাস বি টু, স্টার্ট হলে স্টার্টেড, বিগিন হলে বিগেন। ঠিক আছে, তুমি যাই দেও, অসুবিধা নেই। অ্যাট 3 PM, বিকেল 3টায়, দ্য সেরেমনি স্টার্টেড অ্যাট 3 PM, আমরা স্টার্ট দিলাম। ঠিক আছে, তো বিকেল 3টায় অনুষ্ঠানে শুরু হলো। আওয়ার হেডমাস্টার ড্যাশ ওভার দ্য ফাংশন অ্যান্ড দি এডুকেশন মিনিস্টার ড্যাশ দ্য চিফ গেস্ট। আমাদের প্রধান শিক্ষক ফাংশনটি ড্যাশ, তাহলে আমাদের প্রধান শিক্ষক অনুষ্ঠানটিতে কি করলেন? সভাপতিত্ব করলেন। তাহলে সভাপতিত্ব করা ইংরেজি হচ্ছে প্রিসাইড, যেহেতু এটা অতীতের কোনো কিছু নর্মালি বর্ণনা করা বোঝাচ্ছে, সো এটা B2 হবে। তো প্রিসাইড থেকে প্রিসাইডেড, প্রিসাইড থেকে প্রিসাইডেড। আওয়ার হেডমাস্টার প্রিসাইডেড ওভার দ্য ফাংশন, তো আমাদের প্রধান শিক্ষক অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন। অ্যান্ড এবং দি এডুকেশন মিনিস্টার ড্যাশ দ্য চিফ গেস্ট, এবং শিক্ষামন্ত্রী ড্যাশ প্রধান অতিথি। তো শিক্ষামন্ত্রী ছিলেন প্রধান অতিথি, বা প্রধান অতিথি ছিলেন আমাদের শিক্ষামন্ত্রী বা শিক্ষামন্ত্রী তো ছিলেন। তো ছিলেন কথা বলতে একটু খেয়াল করো, এখানে এখানে কিন্তু আমাদের কোনো কিছু পাওয়া যায় না, বাট আমরা এখানে বি আছে, আমরা জানি বি বলতে বি ভার। তো বি ভার বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন। সো তো ওয়াজ আমরা ইউজ করতে পারি, ওয়াজ নাইলে ওয়ার, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে, সো এই ক্ষেত্রে ওয়াজ বা ওয়ারের বেলা শুধু ওয়াজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই দি এডুকেশন মিনিস্টার, শিক্ষামন্ত্রী, ওয়াজ দি চিফ গেস্ট। তো এই যে ওয়াজটা কোথায় থেকে আসছে? এই যে বি ভার্ব থেকে আসছে। ঠিক আছে, তাহলে পুরো বাক্যটা আমি আবার পড়ি। আওয়ার হেডমাস্টার প্রিসাইডেড ওভার দ্য ফাংশন, আমাদের প্রধান শিক্ষক অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন। এন্ড দি এডুকেশন মিনিস্টার ওয়াজ দি চিফ গেস্ট, এবং শিক্ষামন্ত্রী ছিলেন প্রধান অতিথি, বা শিক্ষামন্ত্রী প্রধান অতিথি ছিলেন। ওকে, নেক্সট, দ্য ফাংশন ড্যাশ উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন। তো অনুষ্ঠানটি ড্যাশ পবিত্র কোরআন থেকে আবৃত্তির মাধ্যমে। তাহলে হবে, কথাটা কি হতে পারে? যে পবিত্র কোরআন থেকে আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হলো। তাহলে শুরু হওয়া আগে এখানে স্টার্ট আছে, বিগিন আছে, যেহেতু আমরা আগে স্টার্ট ইউজ করছি, তাহলে আমরা এখন বিগিন ইউজ করতে পারি। তো শুরু হলো, এটা তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সে যাবে, কারণ হচ্ছে কি, কারণ অতীতে কোনো কিছু আমরা নর্মালি বর্ণনা করতেছো, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে B2, ভার্বের 2 নাম্বার ফর্ম, ফার্স্ট ফর্ম। তাহলে বিগিন থেকে বিগান। ওকে, তো বিগিন থেকে হয়ে যাবে বিগেন। দ্য ফাংশন বিগেন উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন। অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অথবা পবিত্র কোরআন থেকে আবৃত্তির মাধ্যমে শুরু হলো। ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স ড্যাশ আউট দি অ্যানুয়াল রিপোর্ট। তো এটা বাক্যটা যদি আমরা দেখি, যে আমাদের একজন সিনিয়র শিক্ষক বার্ষিক রিপোর্ট বা বার্ষিক প্রতিবেদন ড্যাশ, তাহলে কি হতে পারে? পরে শোনালেন। তো রিড আউট মানে পরে শোনানো। ঠিক আছে, তাহলে পরে শোনালেন। তো এটা কিন্তু ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে হবে, কারণ এটা কিন্তু নর্মালি কোনো কিছু বর্ণনা করা বোঝাচ্ছে অতীতের। সো রিডের B2 রিড, রেড, রিড, রেড, রেড, তাহলে B2 হবে রেড। তাহলে ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স read out the annual report. One of our senior teachers read out the annual report. এটাকে রিড আউট বলা যাবে না, কারণ এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, B2-তে আছে, এটা ফর্মটা B2। তো B2 উচ্চারণটা হচ্ছে বানানটা সেম, কিন্তু রিড বলা যাবে না, রেড, রিড, দেন রেড, রেড। সো আমাদের একজন সিনিয়র শিক্ষক বার্ষিক প্রতিবেদনটি পরে শোনালেন, সো রিড আউট। ওকে, ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স read out the annual report. The honorable chief guest dash a brief encouraging speech dash us to be regular in studies and dash part in the movement against illiteracy. এই একটা বাক্যে একটা শূন্যস্থান থাকলে আমাদের অনেক ঝামেলা হয়ে যায়, কিন্তু একটা বাক্যে 2-3টা থাকলে অ্যাকচুয়ালি একটু প্রবলেম হয়। সো আমি একটু তোমাদেরকে বলি, এই ধরনের বড় বাক্য আসলে একটু ভেঙে ভেঙে চিন্তা করবো। ওকে, তো আমরা ফার্স্ট এইটুকু চিন্তা করি। দি অনারেবল চিফ গেস্ট
ড্যাশ আ ব্রিফ এনকারেজিং স্পিচ। মাননীয় প্রধান অতিথি একটা সংক্ষিপ্ত অনুপ্রেরণামূলক বক্তব্য ড্যাশ, তাহলে কি হতে পারে ড্যাশ এখানে দিলেন। তো স্পিচ দেওয়া, কোনো বক্তব্য বা স্পিচ দেওয়ার ইংরেজি হচ্ছে ডেলিভার আ স্পিচ। তো ডেলিভার কথাটা হবে এখানে, ঠিক আছে। তো ডেলিভার যেহেতু এইটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কোনো কিছু বর্ণনা বোঝাচ্ছে, অতীতে কোনো বর্ণনা বোঝাচ্ছে, সো ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। সো ডেলিভারি বি টু ডেলিভার্ড। ওকে, দি অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ড আ ব্রিফ এনকারেজিং স্পিচ, যে মাননীয় প্রধান অতিথি একটা সংক্ষিপ্ত অনুপ্রেরণামূলক বক্তব্য দিলেন। তারপরে দেখি কি আছে, ড্যাশ আস টু বি রেগুলার ইন স্টাডিজ অ্যান্ড ড্যাশ পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি। তো এটা কথাটা হচ্ছে যে আমাদেরকে পড়াশোনায় নিয়মিত হতে এবং ড্যাশ পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি, এবং নিরক্ষরতার বিরুদ্ধে আন্দোলনের ড্যাশ করে। তাহলে এটা একটু অ্যাডভান্স লেভেল, আমি একটু পড়ে ফেলি এইভাবে, যে এটা হচ্ছে মূলত বাক্যটা যে আমাদের মাননীয় প্রধান অতিথি সংক্ষিপ্ত একটা অনুপ্রেরণামূলক বক্তব্য দিলেন, আমাদেরকে পড়াশোনায় নিয়মিত হতে এবং নিরক্ষরতার বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করতে পরামর্শ দিয়ে বা উপদেশ দিয়ে। এই যে হচ্ছে কথাটা, তো উপদেশ দিয়ে, তো উপদেশ কিন্তু অ্যাডভাইস, তো আমাদেরকে উপদেশ দিয়ে, তাহলে অ্যাডভাইস কথাটা হবে। এখন এখানে অ্যাডভাইজিং কেন হলো, আমরা জানি যে একটা বাক্যে একই ক্লজ, মানে একটা ক্লজের মধ্যে যদি দুইটা বার বসে তাহলে দ্বিতীয় বারটা আইএনজি করতে হয়। সো একটা দেখো এখানে বি2 আছে, তাহলে অ্যাডভাইস কিন্তু আরেকটা বার। সো এইটা বি প্লাস আইএনজি হয়ে যাবে, অ্যাডভাইস থেকে হয়ে যাবে অ্যাডভাইজিং। এর আরেকটা কারণ আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে কোনো বাক্যে যদি এরকম কথা থাকে করে, গিয়ে, খেলে, তাহলে কিন্তু বি প্লাস আইএনজি হয়, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো, একটা নিয়ম হচ্ছে যে একই বাক্যে দুইটা বা একই ক্লজে দুইটা বার্ব থাকলে দ্বিতীয়টা আইএনজি হয়, এটা হলো একটা নিয়ম। দেখো এই ডেলিভার একটা বার্ব আছে, আরেকটা বার্ব হচ্ছে, সো এই ক্ষেত্রে আইএনজি হবে। আর আরেকটা হচ্ছে যে করে গিয়ে খেলা, যেমন আমাদেরকে উপদেশ দিয়ে, তো আমাদেরকে উপদেশ দিয়ে, এই যে আমাদেরকে উপদেশ দিয়ে করে গিয়ে, এরকম কথা আসলে বি প্লাস আইএনজি হবে। সো অ্যাডভাইজিং, ওকে, অ্যাডভাইজিং আস, আমাদেরকে উপদেশ দিয়ে, টু বি রেগুলার ইন স্টাডিজ, পড়াশোনা নিয়মিত হওয়ার জন্য বা হতে, অ্যান্ড টেক পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি, এবং নিরক্ষরতার বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করতে। আচ্ছা, এখানে টেক কেন হলো? আচ্ছা আমি বলি তোমাদেরকে, যদি করতে যেতে খেলতে এরকম কথা হয়, তাহলে 2+B1 কি হবে? 2+B1। সো এইখানে কিন্তু 2+B1, এখানে 2 নাই। যারা ম্যাথমেটিক্স বুঝো, যারা গণিত পড়ছো, তারা জানো যে একটা কমন বলতে একটা জিনিস আছে, বা কমন বলতে একটা শব্দ আছে। সো এইখানে টুটা কিন্তু কমন। টু বি রেগুলার ইন স্টাডিজ, দেখো টু বি রেগুলার ইন স্টাডিজ, পড়াশোনা নিয়মিত হতে, আর আন্দোলনে অংশগ্রহণ করতে, কথা কিন্তু একই, বাট এই টুটা কমন হয়ে গেছে। সো এই টুটা কিন্তু এটার আগেও আছে। তো এইখানে এই যে অংশগ্রহণ করতে, তো করতে মানে তো 2+B1, তো 2 তো এখানে দেওয়া আছে, সো এই জন্য এখানে B1 বসাতে হবে, ঠিক আছে। তো টেক পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি। আচ্ছা আমি বাক্যটা আবার পড়ি। দি অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ড আ ব্রিফ এনকারেজিং স্পিচ advising us to be regular in studies and take part in the movement against illiteracy. বাক্যের অর্থটা হচ্ছে যে মাননীয় প্রধান অতিথি একটা সংক্ষিপ্ত অনুপ্রেরণামূলক বক্তব্য দিলেন, আমাদেরকে উপদেশ দিয়ে পড়াশোনায় মনোযোগী হতে এবং নিরক্ষরতার বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবা। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে, কমেন্ট করে জানাবা, ওকে।